ঈশা সোজা আঙ্গুলের ইশারায় ডাস্টবিন দেখিয়ে দেয়। ইয়াসিরও আর কিছু না বলে সোজা ডাস্টবিনে বুকেটটা ফেলে ঈশাকে নিয়ে যেতে থাকে। ঈশা তো মনে মনে বেশ খুশি। লিভিং রুমে এক পাশে দাঁড়িয়ে ইয়াসির সবার সাথে কথা বলছে। ঈশাও পাশে ছিল, তবে বেচারি ঘুমের তোপে দাঁড়িয়ে না থাকতে পেরে সোজা সোফায় বসে বসে ঘুমানোর চেষ্টা করে, তবে হচ্ছে না। বারবার মাথায় চক্কর দিচ্ছে। ইয়াসির ভাইয়েরও এক ছিল, তার উপর তার থেকেও সুন্দরী, স্মার্ট, তাহলে ব্রেকআপ হলো কেন? ঈশা এসব ভাবনার জগতেই হারিয়ে যায় ক্লাসের 10-এর সময়টাতে। সেদিন ক্লাস শেষে ঈশা বারান্দায় দাঁড়ায়। সবাই ছাতা নিয়ে চলে যাচ্ছিল এক এক করে। ঈশা সহ কয়েকজন আটকা পড়ে ছাতা না আনার জন্য। ঈশা আনমনা হয়ে নিজের কাঁধের ব্যাগ ধরে একবার এক পাশ তো ওপাশ করে পায়চারি করছে বৃষ্টি কমার অপেক্ষায়। হুট করে ঈশার চোখ যায় স্কুলের গেটে। ইয়াসির আসছে, হাতে বন্ধ ছাতা। বৃষ্টিতে নিদারুণ ভিজছে সে। বৃষ্টির ফোঁটাগুলো একাকার হয়ে ইয়াসিরের সারা গায়ে লেপ্টে পড়ছে। ইয়াসির নিজের চুলগুলো হাত দিয়ে পিছনের দিকে সরিয়ে ছোট ছোট চোখে ঈশার দিকে তাকায়, আর ঈশাও থমকে যায় ওই দৃষ্টিতে। কয়েক মিনিটের চোকাচোকিতে ঈশার মনে সেই দিন এক ভয়ঙ্কর প্রেমের সূত্রপাত ঘটেছিল। সেদিন সারা রাস্তা ঈশা শুধু ইয়াসিরের সেই চোখ দুটোই অবলোকন করছিল সে। না, অস্বাভাবিক কিছু না, আর 4-5টা স্বাভাবিক মানুষের মতো চোখ হলেও ঈশার কাছে সে চোখগুলো হয়ে উঠেছিল নবপ্রেমের দোলা, যার গহীনে শুধু নিজের জন্য প্রেম খোঁজার প্রয়াস সে চালাচ্ছিল, তবে তা অস্তিত্বহীন, যা তার অজানাও নয়। কথায় কিংবা সভ্যতায় একটা পুরুষ একটা মেয়ের দিকে কি নজরে তাকায় তা সে মুহূর্তে ধরে ফেলতে পারে। কোনটা ভালো লাগার দৃষ্টি আর কোনটাই বা বাজে নজর। তবে ইয়াসিরের কাছে থেকে ঈশা সেরূপ কিছুই পায়নি। ইয়াসির সবসময় ঈশাকে যে বোন হিসেবেই ডেকে আসছে তা সে জানে। কখনো নিজের জন্য আলাদা অনুভূতি কিংবা ভালো লাগা খুঁজে পায়নি ইয়াসিরের দিক থেকে। তবে সে চায় আর প্রতিনিয়ত চেষ্টাও করে ইয়াসির তাকে নিয়ে ভাবুক, তাকে একটু আলাদা নজরে দেখুক। এসব তার ভাবনা, কল্পনা জল্পনা কোনোটাই বাস্তবতায় আসেনি। আসবে কিনা তাও তার অজানা। খানিক বাদে ইয়াসিরের ডাকে ঈশা নিজের চোখ পিটপিট করে খুলে বলে, কি সমস্যা তোমার? ইয়াসির বলে, চল রুমে চল। পাশ থেকে সেই মহিলাটিও বলে, চলো মা চলো, তোমাদের রুমটা গুছিয়ে দিলাম। তখন ইয়াসির বলে, আজকে আমার বন্ধুর সাথে থাকি, খালাম্মা ঈশাকে নিয়ে আপনারা থাকেন। তখন সুনয়না নিজের গলায় হাত রেখে বলে, বিয়েটা কি আদৌ করেছো না সবই শো অফ? ব্যাস। ইয়াসিরের শরীরে বিদল কথাটা। ইয়াসির সোজা ঈশার হাত ধরে এক রুমে চলে গেল। রুমে গিয়ে ঈশা বলছে, বের হও, তোমার সাথে কি আমি থাকবো নাকি? যাও, নিজের এক্সের সাথে ঘুমাও মন্ত্রী মশাই। আমি শিওর তুমি কৃষ্ণনগর রাজ্যের ওই মন্ত্রীটা। ইয়াসির বিরক্ত হয়ে বলে, তুই নিশ্চয় মন্ত্রীর বউটা। ঈশা বলে, আমি তো হলে এই রাজার বউ হব, তবুও খাটাস মন্ত্রীর বউ হব না। ইয়াসির বলে, চুপ কর পেতনি, আজকে একসাথে থাকতে হবে। ঈশা ভ্রু কুঁচকে বলে, কি সব বলছো? মাথা ঠিক আছে? ইয়াসির বলে, আমার সাথে এলি কেন তুই? তোর জন্য আজকে যত সব ঝামেলা। সিঙ্গেল ছিলাম, ভালো ছিলাম, কেন তোকে নিয়ে? ধ্যাৎ। ঈশা বলে, আমি কিচ্ছু জানি না, তুমি বের হও, এক্ষুনি বের হও। বলে ঈশা নিজের হাত দিয়ে ইয়াসিরকে ঠেলতে শুরু করে। তখনই হুট করে দরজায় নক করে কেউ। ইয়াসির গিয়ে দরজা খুললে রুমে প্রবেশ করে সুনয়না। সুনয়না বলে, আমি আজকে তোমার বউয়ের সাথে থাকি, তুমি যাও নিচে যাও। ইয়াসির বুঝতে পারে এই মেয়ে ঘাবলা মারতেই এসেছে। ইয়াসির বলে, না না,
আমার বউ ছাড়া ঘুম আসে না। আপনি যান মিস, আমাদের নবদম্পতির মাঝে আসবেন না প্লিজ। ঈশা বিরক্ত হয়ে ওদের দিকে তাকিয়ে তামাশা দেখছে। এরপর সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ে ঈশা। এদিকে সুনয়নার বেশ রাগ লাগে, তবুও বলে। আরে একদিন কিছু হবে না মিস্টার। ইয়াসির তবুও কাট কাট জবাবে বলে। অনেক কিছুই হবে, আপনি বুঝতে পারছেন না? বউ এত সুন্দর সেজে থাকলে মনের ভেতর কেমন নেশা জাগে। আপনি যদি আমাদের মাঝে এমন লেগে থাকেন, ব্যাপারটা কেমন দেখায় মিস? এবার আর দাঁড়ায় না সুনয়না, একদম হেঁটে বেরিয়ে যায়। সুনয়না যেতেই ইয়াসির দম ছেড়ে সামনে তাকিয়ে দেখে বিছানার একপাশে এটে সেটে ঈশা ঘুমিয়ে গিয়েছে। বাইরের প্রচণ্ড শোরগোল শোনা গেলেও ইয়াসির সেদিকে ভ্রক্ষেপ না করে পিছনে ঘুরে ঈশাকে দেখে, যে আরামে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। না ফ্রেশ হয়েছে, না জুয়েলারিগুলো খুলেছে। ইয়াসির ঈশার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বিড়বিড় করে বলে। ফেয়ারি বাট নট মাই টাইপ। বলে ঈশার পাশ থেকে একটা বালিশ নিয়ে পাশের সোফায় ঘুমানোর চেষ্টা চালায়। এত বড় হাইটের মানুষ সোফায় হচ্ছেও না, তবুও কোনো মতে এটে সেটে ইয়াসির ঘুমিয়ে পড়ে। সকাল সকাল বাইরে প্রচণ্ড চিৎকার চেঁচামেচিতে ইয়াসিরের ঘুম ভাঙলেও ঈশা নির্বিকার কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। ইয়াসির দরজা খোলা মাত্রই সামনে নিজের বাবা, চাচা, আয়ান আর ইজানকে দেখে বিস্ফোরিত নয়নে তাকায়। আয়ান ইয়াসিরের কলার চেপে ধরে নাক বরাবর ঘুষি বসিয়ে দেয়। ইয়াসির অনেকটা পিছিয়ে নাকি আসা রক্ত হাত দিয়ে চেপে ধরে। কিছু বলার আগে আয়ান বলে। তুই না ঈশার আরেক ভাই, তাহলে বিয়ে বাড়িতে এমন নোংরামি করলি কেন? ইয়াসির যা বোঝার বুঝে গেছে, তার এই বানানোর নাটক কেউ পাবলিক করে দিয়েছে। ইয়াসির কিছু বলার মতো ভাষাও পায় না। সে তো মজার ছলে বন্ধুদের সাথে ট্রুথ ডিয়ারের হেরে কাজটি করেছিল, আজকে তার জন্য সেটা কাল হয়ে দাঁড়িয়েছে। চৌধুরী ভিলায় এক পাশে ইয়াসির, আরেক পাশে ঈশা, যে হেসকি তুলে কান্না করছে। ইয়াসির পায়ের উপর পা তুলে শান্ত স্বরে বলে। কি করব এখন? সামান্য একটা মজার ব্যাপার নিয়ে তোমার যা শুরু করছো। আয়ান রেগে চেঁচিয়ে বলে ওঠে। আসলেও সামান্য? একটা মেয়েকে নিজের বউ বানানো সামান্য, তাও আবার নিজের চাচাতো বোন। তারপর পুরো সোশ্যাল মিডিয়ায় এসব নিয়ে যা তা ট্রল। ইয়াসির এক পলক ঈশার দিকে তাকায়, যে বান্দা কান্না ছাড়া কিছুই পারে না। মনে হচ্ছে সব ইয়াসিরই করেছে, তার কোনো হাত নেই, সে বাচ্চা খুকি। ইয়াসির বিরক্ত হয়ে বলে। যা হওয়ার হয়ে গেছে। ইলাম চৌধুরী তখন গর্জে বলে ওঠেন। ঠিক বলেছো, যা হওয়ার হয়ে গেছে, যা মান সম্মান যাওয়ার চলেই গেছে। তোমার এই তামাশায় বাড়ির মেয়ের ভবিষ্যৎ তো আর নষ্ট করতে পারি না, আর না তোমার ভবিষ্যৎ। তবে বাড়ির মান সম্মান ফিরিয়ে আনার জন্য আমি কঠিন থেকে কঠিনতম হতে পারি। এই বলে ইলহাম চৌধুরী নিজের রুমের দিকে চলে যান। বাড়ির সবাই অবাক থেকে অবাকাতর হচ্ছে, যেন আকাশ কুসুম কিছু চিন্তা ভাবনা। সবার ভাবনার জল্পনা কল্পনা শেষ করে ইলহাম চৌধুরী হাতে একটা পেপার আর একটা গ্লাসে কিছু নিয়ে আসেন। তারপর ইয়াসির আর ঈশার সামনে রেখে বলেন। ইয়াসির, তোমাকে আজকে রাজনীতি ছেড়ে ঈশাকে বিয়ে করতে হবে। আর যদি তা না হয় ঈশা, তুমি 5 থেকে 20 খেয়ে নিবে। কারণ এক রুমে থাকার পর মেয়ে হিসেবে তোমার মূল্য কতটা নিচে নেমে গিয়েছে আমি আর ব্যাখ্যা করতে চাই না। সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। এই কেমন শর্ত! কেউ কিছু বলার সাহস পায় না। তবে ইয়াসির দাঁড়িয়ে গিয়ে বলে। এটা কি বলছেন বাবা? আপনি ঠিক আছেন? ইলহাম চৌধুরী সামনের দিকে ঘুরে বলেন। এটাই আমাদের শেষ সিদ্ধান্ত। ইয়াসির বলে। তাহলে আমারও শেষ কথা, আমি রাজনীতি ছাড়ছি না। ইলহাম চৌধুরী বলেন। বেশ ঈশা, তোমাকে আমার দ্বিতীয়বার বলতে হবে না আশা করি। ঈশা এসবের কিছুই বুঝতে পারছে না, তাকে কেন মারতে চাইছে এসবে। ঈশা অসহায় দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে বলে। বাবা। তখন ঈশান চৌধুরী বলে ওঠে। আমাকে বাবা বলবি না তুই। ব্যাস, নিজের সবচেয়ে ভালোবাসার
বাবার মুখে এই কথা শোনার উপর ঈশার আর বেঁচে থাকারও ইচ্ছে জাগে না। ঈশা কাঁপা কাঁপা হাতে গ্লাসটি তুলে নেয়, ইয়াসির মাথা নিচু করে বসে। বাড়ির প্রত্যেকটা সদস্যের মুখে যেন আজ তালা, কেউ একটা কথা বলছে না, শুধু নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। খানিক বাদে ঈশার নিজের মুখের সামনে গ্লাস এনে সবার দিকে এক পলক তাকায়, এরপর বিড়বিড় করে বলে, আমার কি দোষ ইয়াসির ভাইয়া? ঈশার বলা কথাটা ইয়াসিরের বুকে বিঁধে, তবে বোকা ঈশা মনে করেছিল তার মনের কথা এটা বাইরের কেউ শোনেনি। এরপর ঈশা ঠোঁট ছুঁয়ে খাওয়ার আগে ইয়াসির এক টানে গ্লাস ছুঁড়ে নিচে ফেলে দেয়। তারপর কষিয়ে ঈশাকে এক চড় মেরে বলে, মরার এত তাড়া কেন তোর? তবে সারাদিন না খাওয়া বেচারি এক থাপ্পড়ে সোফায় জ্ঞান হারিয়ে ঢলে পড়ে। আর তখন ইয়াসির সামনে থাকা ফাইলে সিগনেচার করে বলে, আমি আমার রাজনীতি ছাড়লাম, আর ঈশাকে বিয়ে করতে আমি রাজি। খানিক বাদে ঈশার জ্ঞান ফিরতেই পাশে ইয়াসির আর সামনে কাজী সহ নিজের বাবা জেঠুকে দেখে চোখ কসলাতে শুরু করে। ঈশা বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। নিজের মাথায় লাল দুপাট্টা পেঁচানো, পাশে ইয়াসিরের গম্ভীর মুখখানা আর নিজের ভাইদের থমথমে দাঁড়িয়ে থাকা, সব গোলমাল পাকাচ্ছে তার ছোট্ট মাথায়। একটু পর ইলহাম চৌধুরী আদেশের স্বরে বলে ওঠেন, বিয়ে পড়ান কাজী সাহেব। এবার ঈশার মাথার জট এক এক করে খুলে আশেপাশে নিজের মা জেঠি মাকে না দেখে আরো ভরকে ওঠে বেচারি। কবুল বলার সময় এলে ঈশা একবার নিজের ভাইয়ের দিকে তাকায়। আয়ান আর দাঁড়িয়ে থাকতে পারে না, নিজের বোনের কাছে এসে মাথায় হাত রেখে ইশারায় বলতে বলে। ঈশা রয়ে সয়ে কবুল বলার পর ইয়াসিরও ধীর গতিতে কবুল বলে ফেলে। থমথমে পরিবেশে আলহামদুলিল্লাহ বলে ইলহাম আর ঈশান চৌধুরী একবার কোলাকুলি করেন। ঈশা মেঘনা চাইতে বৃষ্টি পেয়েও চুপচাপ কান্না করছে। ইয়াসির এক পলক নিজের পাশে নিজের বউয়ের মুখখানা দেখার প্রয়াস চালায়, তবে লাভ হয় না। ঈশা মাথা এমন নিচু করেছে ইয়াসির শুধু এক পাশ দেখছে, তাও ছোট ছোট চুলগুলোর জন্য গালটাও দেখা যাচ্ছে না। ইয়াসির ফের বিরক্তিতে দম ছেড়ে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। তখনই ঈশার পাশে ওর মা আর জেঠিমা বসে বলতে থাকে, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন কান্না থামা। ঈশাকে হালকা গোলাপি রাঙা একটা শাড়ি পরিয়ে ইয়াসিরে মা আর ঈশার মা নিয়ে যায় ইয়াসিরের রুমে। এদিকে ঈশার হৃৎপিণ্ডের হাল একদম নাজেহাল। মনে মনে দোয়া দরুদ পড়েও শান্ত করতে পারছে না। কি হচ্ছে এসব? ঠিক আছে, সে চায় ইয়াসির ভাইকে এটাও ঠিক তাই বলে। ব্যাটার সাথে প্রেম না করেই জোর করে বিয়ে, এই বিয়েতে কি রোম্যান্স হবে? জীবনেও না, হবে শুধু সাপলেউলের যুদ্ধ হবে। আর দর্শক হিসেবে পুরো পরিবার তো আছেই। ঈশার এসব অকল্পিত ভাবনার মাঝে ঈশাকে ইয়াসিরে রুমে বসিয়ে চলে যায়। ঈশার এতক্ষণ শান্ত থাকলেও আর পারছে না, বেচারি তো রোবটের ন্যায় অভিনয় করলো, এখন তো ঝগড়া না করলে মরেই যাবে। ব্যালকনি থেকে ইয়াসির রুমে আসে, পরনে তার শর্ট প্যান্ট আর টি শার্ট। ইয়াসির এসেই একটা ধমক দিয়ে বলে, তুই? ঈশা এতক্ষণ নিজের শাড়ির আঁচল কামড়াচ্ছিল। ইয়াসিরের আওয়াজ পাওয়া মাত্রই চোখ তুলে তাকায়। ঈশাকে শাড়িতে দেখে ইয়াসির বেচারা একটু হলেও ছোটোখাটো ক্রাশ খেয়ে একটু তাকায়, তবে সে তাকানো বেশিক্ষণ আর স্থায়ী হয় না। ঈশা তেড়ে এসে মাথা উঁচু করে ইয়াসিরের দিকে তাকিয়ে বলে, এই তোমার জন্য আজকে আমার এই হাল। কি করে পারলে বুড়ো হয়ে একটা কচি মেয়েকে বিয়ে করতে? আর আমি থাকবো না তো কে থাকবে? বিয়ে কি আর করেছো নাকি? ইয়াসিরের চোখ বড় বড় হয়ে যায়, তাকে বুড়ো বলছে। ইয়াসির ঠাস করে ঈশার কান ধরে বলে, আমি বুড়ো, তুই কচি, তাই না? কচি হয়ে বুড়োকে বিয়ে করলি কেন? পালাতে পারলি না? ঈশা এক ঝটকায় ইয়াসিরের হাত ছাড়িয়ে বলে, নিজেই তো ধেই ধেই করে বিয়ে করতে রাজি হয়েছো। আমি কি বলেছি ভাই আমাকে বিয়ে করো বিয়ে করো? ইয়াসির বলে, তোকে না বিষটা খাওয়ানোই উচিত ছিল।
10টা আমারই ছিল, তাই তোর মতো পেতনিকে বাঁচিয়ে দিলাম। এদিকে বাড়ির সবাই পার্টি করছে। সবাই হাসতে হাসতে বলে, যাই হোক, বিয়েটা ছোটবেলায় ঠিক থাকলেও ইয়াসিরকে মানানো যাচ্ছিল না। সুযোগ বুঝে একটা কাজ হয়েই গেল। ঈশান চৌধুরী নিজের ভাইয়ের দিকে তাকিয়ে বলে। ভাই বিষের বদলে কি এনেছিস? ইলহাম চৌধুরী খেতে খেতে জবাব দেন। ওইটা পানি ছিল, আর কি আনবো? আয়ান বলে, জেঠু তুমি পারো বটে, আমি ভাবিনি আমার এই আইডিয়াটা সবাই এত ভালো করে ফলাবে। তখন ইলহাম চৌধুরী বলে, তোমরা ভুল ধারণায় আসো। আর আয়ান, তোর প্ল্যান তোর ভাই সবই জেনে গিয়েছে। বিয়ের আগ মুহূর্তে ইয়াসির সব আমাকে বলেছে, আর এটাও বলেছে এসবে সত্যিই মান সম্মান যাবে। এর জন্যই সে বিয়েটা করেছে। আয়ান কেসে উঠে বলে। রাজনীতি ছাড়ানো তোমার কথা ছিল জেঠু। ইলহাম চৌধুরী হাসতে হাসতে বলেন, সবটাই পরিপূর্ণ। এবার ওদের মিল হলেই হতো, নয়তো সাপ নেউলের যুদ্ধ বাকিটা জন্ম দেখতে দেখতে পার করতে হবে। সবাই আরেক দফা হেসে খেতে শুরু করে। এদিকে ঝগড়া শেষে ঈশা ঘুরে বিছানার দিকে যেতে যেতে বলে, এখন তো তোমার বউ হয়েই গিয়েছি। যাই হোক, তুই তুকারি বাদ দিয়ে পা টিপে দাও তো জামাই। আর মাথাটাও ভীষণ ধরেছে, এদিকে আসো, জামাই বউয়ের সেবা করো। আসো আসো। ইয়াসির যেন আকাশ থেকে পড়ল বলে কি এই মেয়ে। ইয়াসিরের মেজাজ চাই বিগড়ে। ইয়াসির ধীরে এসে ঈশাকে বলে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবই টিপে দিচ্ছি। বাসর রাতে বাসর কমপ্লিট করে নি আগে। ঈশা তো এতক্ষণ আরামে বিছানায় শুয়েছিল। ইয়াসিরের কথা শুনে এক লাফে বসে বলে, কি সব বলছো? লজ্জা শরম নেই নাকি? আমি তোমার... ইয়াসির ঈশার মুখের কাছে চলে এসে বলে, বউ বউ আমার এখন বলেন, বউ কি কি করতে হবে? ঈশা একটা ঢোক গিলে বলে, দূরে যাও, দূরে যাও। ঈশার হাব ভাব দেখে ইয়াসির মজা নিতে ঈশার আরেকটু কাছে যেতে ঈশা ইয়াসিরকে এক ধাক্কা মেরে সোজা ফ্লোরে ফেলে দেয়। আর ইয়াসির নিচে পড়ে মাগো বলে চিৎকার করে ওঠে। ঈশা উকি মেরে ইয়াসিরকে দেখতে গিয়ে দেখে ইয়াসির তার দিকে রেগে তাকিয়ে ঈশা এক লাফে বিছানা থেকে নেমে বলে, আম ভাইয়া, সরি। ইয়াসির দাঁড়াতে দাঁড়াতে বলে, তবে রে, তোর সরি নিকুচি মারি পেতনির বাচ্চা, আজকে তোকে কে বাঁচাবে? এই বলে ইয়াসির ঈশাকে ধরতে ছুট লাগায়। ঈশা বিছানার এ পাশে তো ইয়াসির আরেক পাশে। ঈশা বারবার বলছে, ভাইয়া বুঝি নাই, সরি ভাইয়া, আমি ইচ্ছে করে মারি নাই। জামাই সরি জামাই। ইয়াসিরও বলছে, তোর সরি তোর কাছেই রাখ। আজকে তোরে শ্মশানে না পাঠালে আমিও ইয়াসির চৌধুরী ওরফে ঈশার জামাই না। ঈশা বলে, মুখ ভেঙিয়ে বলে ইস। আমার জামাই। ইয়াসির বলে, দাঁড়া, জামাই নাকি দেখাচ্ছি। বলে ইয়াসির এক দৌড়ে পিছন থেকে ঈশার শাড়ির আঁচল ধরে টানতেই ঈশা চিৎকার করতে থাকে। সবাই হুমড়ি খেয়ে দরজা ধাক্কাতে থাকে। এসব দেখে ইয়াসিরও ঈশাকে ছেড়ে দিলে ঈশা এক দৌড়ে দরজা খুলে ইজানকে সামনে রেখে বলে, ভাইয়া আমাকে বাঁচাও। সবাই ইয়াসিরের দিকে তাকিয়ে ইয়াসির বাচ্চারা কি করবে সেও দৌড়ে আয়ানকে ধরে বলে, ভাই আমাকে বাঁচা, আমি এই পেতনির সাথে থাকবো না। আমাকে এক ধাক্কায় বিছানা থেকে নিচে ফেলে দিয়েছে। ঈশা চোখ মুখ মুছে বলে, কেন ফেলেছি ভাইয়া, জিজ্ঞেস করো। আয়ান প্রশ্নবোধক দৃষ্টিতে ইয়াসিরের দিকে তাকাতেই ইয়াসির দমে যায়। কি বলবে এখন? এই মেয়ের লজ্জা না থাকলেও তার তো আছে, সে তো বড়। ঈশা তখন আরো সুযোগ পেয়ে বলে, বলো বলো, কেন ফেলেছি বলো। ইয়াসিরের নিজেকে খুব অসহায় লাগলো। একটা বাচ্চা মেয়ে কি না তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। তখনই ইয়াসিরকে বাঁচাতে চলে আসে সুহানা বেগম। ভিড় ঠেলে সামনে এসে সুহানা বেগম হাঁক ছেড়ে বলেন, কি হয়েছে? কি এই বাউন্ডেলে মায়া আবার কি করছে? কই আমার নাতি কই? ইয়াসির যেন আত্মায়
প্রাণ ফিরে পেল। ইয়াসির তখন আর না দাঁড়িয়ে সোজা নিজের দাদিকে ঝাপটে ধরে বলে, দাদি যান, এই পেতনি আমার খাড়ে তোমরা কেন ঝোলাইয়া দিলা? সুহানা বেগম কটমট করে ঈশার দিকে তাকিয়ে বলে, স্বামীরে সালাম করছো নাই? তরে না বলছি বিয়ের পর স্বামী সব। ইয়াসির বলে, সালাম? এটা ঝগড়াইটা মহিলা, জানো না তুমি? আমারে ধাক্কা মাইরা ফালাইয়া দিছে এই পেতনি। ঈশা কিছু বলবে কি তার আগেই সুহানা বেগম আবার গর্জে উঠে বলেন, চুপ থাক মাইয়া, আর একটা কথাও শুনবার চাই না। ঘরে যা, তোর সব রাত বাজে 2টা না। তারপর ইয়াসিরের দিকে তাকিয়ে আবার বলেন, আমার নাতি তোরে যদি ওই মাইয়া আবার কিছু করে আমারে বলবি তুই। ঈশা তখন কটমট করে বলে, তোমার নাতি যদি কিছু করে তখন? সুহানা বেগম নিজের চশমা ঠেলে বলেন, আমার নাতি কেমন আমার জানা আছে। সব নষ্টের গড়াই তুই থাকস, বুঝি না মনে করস? এই বলে সুহানা বেগম সামনের দিকে এগিয়ে যান। ঈশা রেগে ইয়াসিরের দিকে তাকায়। ইয়াসিরের যেন হাসি থামছেই না ঠোঁটের কোণায়, হাসি উপচে পড়ছে। আয়ান ইয়াসিরকে উদ্দেশ্য করে বলে, বোন আমার ছোট, তাই বলে গাধার মতো খারাপই তা কিন্তু মানবো না, ছেড়েও দেবো না। ইয়াসির ঈশার হাত টেনে ভিতরে এনে বলে, শালা শালার মতো থাক। দুলা ভাইয়ের কেমিস্ট্রি ক্লাসে তোর না আসাই বেটার। যা ফুট। বলে সবার মুখের উপরই ইয়াসির দরজা বন্ধ করে দেয়। আয়ান আর ইজান স্তব্ধ হয়ে বোকা বনে গিয়ে দুজন দুজনের দিকে তাকায়। এদিকে ইয়াসির বলছে, দেখ ঈশা, তোর যা ইচ্ছা কর বোন, আমি কিচ্ছু বলবো না, তাও এমন ঘেউ ঘেউ করিস না। ঈশা কমরে শাড়ি গুজে বলে, কিসের বইন বইন করতাছো? তোমার বিয়া করা বউ আমি, আর ঘেউ ঘেউ মানে তুমি কি আমাকে ইনডাইরেক্টলি কুত্তা বললা? ইয়াসির বিছানায় গা হেলিয়ে দিতে দিতে বলে, ইনডাইরেক্টলি না, ডাইরেক্টলি বললাম। ঈশা রেগে দাঁত চেপে বলে, তুমি একটা কুত্তা, তোমার 14 গোষ্ঠী কুত্তা। ইয়াসির শান্ত স্বরে বলে, হ বোন, আমার 14 গোষ্ঠীতে তুইও আসস, সেই ঘুরে ফিরে তুই। ঈশা তড়িঘড়ি করে বলে, চুপ থাকো প্লিজ। ইয়াসিরও ঘুরে শুয়ে পড়ে। যতই হোক ঝগড়ায় সে তো জিতে গিয়েছে, আর কথা বাড়িয়ে লাভ কি। একটু পর ঈশা বিরক্ত ইয়াসিরের সামনে দাঁড়িয়ে বলে, আমার খারাপ লাগছে, ঝগড়া করতে চাই না আমি, কোথায় ঘুমাবো? ইয়াসির চোখ মেলে নিজের দুহাত বাড়িয়ে বলে। আমার বুকে আয়। ঈশা চোখ বড় বড় করে অবাক হয়ে বলে, কি? ইয়াসির হাত ভাঁজ করে নিজের বুকে রেখে বলে, এত বড় একটা বিছানা, তোর জায়গার অভাব পড়ছে তাই ভাবলাম। ঈশা বিরক্ত হয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে। ইয়াসির একটু ঘুরে ঈশাকে এক পলক দেখে বুঝতে পারে হয়তো সত্যি খারাপ লাগছে, নয়তো ঝগড়াটো মেয়েটা এত তাড়াতাড়ি ঝগড়া শেষ করে দিল। ইয়াসির একটু একটু করে নিজের হাত ঈশার কপালে রাখার জন্য এগিয়ে নেয়। ঈশার কপালে হাত রাখা মাত্রই ঈশা এক লাপে উঠে বসে বলে, চিচি, তোমাকে ভালো ভেবেছিলাম, তোমার তো চরিত্রের সমস্যা দেখি। ইয়াসির ভ্যাবাচ্যাকা খেয়ে বলে, থাপড়ে দাঁত ফেলে দিব। সারাদিন কুচিন্তা মাথায় থাকে নাকি? ঈশা বলে, আমাকে তোমার ছোট মনে হয়? আমি বুঝি না তোমার মতলব। কটকে বিয়ে করেছি বলে সব ফায়দা তুলবেন মিস্টার? ইয়াসির এক টানে ঈশাকে বিছানায় ফেলে বলে, চুপ, একদম চুপ। আমাকে মাফ কর বোন, আমার শিক্ষা হয়েছে। গুড নাইট। ঈশাও আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ে। সকাল সকাল আয়ান বেরিয়ে গিয়েছে সামনে ঈদ হওয়ার দরুন। ইজান ছুটিতে বাসায় রয়ে গিয়েছে। সবাই নাস্তার টেবিলে বসে গেল, মিটিংয়ে ব্যস্ত। ইজান প্ল্যান দিচ্ছে যেভাবেই হোক সাপ নেউলের সম্পর্ক মিষ্টি মধুর করে ছাড়বে। বাড়ির সবাই যেন মিশনে নেমেছে। ইজান সবাইকে বলছে, এভাবে করতে হবে, বুঝেছো তোমরা? সবাই মাথা নাড়ে। এদিকে ফ্লোরে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে ইয়াসির, আর ঈশা পুরো বিছানায় নিজের শাড়ি আর হাত পা দিয়ে আটক করে রেখেছে। একটু পর হাত পা অবশ হওয়ার মতো অবস্থায় ইয়াসির পিটপিট করে চোখ মেলে তাকায়।
নিজের অবস্থান বুঝতে পেরে ইয়াসির রেগে উঠে দাঁড়িয়ে দেখতে পায় পুরো বিছানা দখল করে রেখেছে তার সদ্য বিবাহিতা বউ। ইয়াসির ঘুমের ঘোরে ঈশাকে দেখে বাঁকা হেসে বলে, আমাকে ফ্লোরে ফেলে আপনি শান্তিতে ঘুমাবেন ফেয়ারি গার্ল? তা তো এই ইয়াসির চৌধুরী হতে দিচ্ছে না। এরপর ইয়াসির সোজা ওয়াশরুমে গিয়ে এক বালতি ঠান্ডা পানি এনে ঈশার সামনে দাঁড়িয়ে বলে। 3 বলের সাথে সাথে সমস্ত পানি ঈশার গায়ে ঢেলে দেয়। ঈশা ঘুম ছেড়ে হাঁপাতে হাঁপাতে উঠে বসে। ইয়াসির জোরে জোরে হাসতে শুরু করে। ঈশা রেগে তাকায়, তার আর বুঝতে বাকি নেই। ঈশা চিল্লিয়ে বলে, এটা কি ধরনের বেয়াদবি ভাইয়া? ইয়াসির বলে, স্বপ্ন ছিল বউয়ের কপালে চুমু দিয়ে ঘুম ভাঙাবো, কিন্তু হায় কপাল, কপালে বউ না পেতনি জুটেছে, তাই তো পানি ঢালতে হলো। তুই কিছু মনে করিস না বোন, আমার ভাগ্যই খারাপ। ঈশা রেগে বালিশ ছুঁড়ে মেরে বলে, দেখে নিব তোমাকে বেটা শয়তান। না না, সরো সামনে থেকে। ইয়াসির বলে। কি বললি তুই? ঈশা ওয়াশরুমে যেতে যেতে বলে, কানে সমস্যা না কি বেটা, দামড়া বুড়ো? ইয়াসির কিছু বলবে তার আগে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইয়াসির দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসতে থাকে। রেস্টুরেন্টে আয়ান বসে, সামনে কিছু ব্যবসায়ী যাদের সাথে ডিল করতেই আয়ানের এখানে আসা। কথা বলার মাঝখানে আয়ানের ফোন আসলে আয়ান উঠে সামনের দিকে এগিয়ে যায়। একটু পরে রুমিও চলে আসে, আর আয়ানকে দেখে রুমি যেন দম ফিরে পায়। যদিও আয়ানকে ভয় পায়, তবুও প্রাণপ্রিয় বান্ধবীর মিসিং ব্যাপারটার জন্য সাহস নিয়ে ডেকে ওঠে। আয়ন ভাই শুনছেন? আয়ান নির্বিকার ফোনে কাউকে ঝাড়ি মারছে। তজা দেখে রুমি আরও ঘাবড়ে যায়। একে তো বেটা ধমক ছাড়া কথা বলতে পারে না, তার উপর কথা বলার আগেই ধমক টমকের সুর শুনে বেচারির হাল বেহাল হয়ে যায়। রুমি তারপর একটু এগিয়ে ডাকতে যাবে কি আয়ান সরাসরি রুমির দিকে তাকায়। আয়ানকে নিজের দিকে তাকাতে দেখে রুমি জোর করে নিজের ঠোঁটে হাসি টেনে এগিয়ে যেতে নিলে হঠাৎ একটা বাচ্চার সাথে লেগে বেচারি মুখ থুবড়ে আয়ানের বুকে পড়ে। আয়ান বিরক্তিতে রুমির দিকে তাকাতে রুমি চোখ মুখ খিচে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ভাইয়া সরি, আসলে আয়ান রুমির কথা ইগনোর করে সামনে চলে যেতে নিলে রুমি একটু সাহস নিয়ে বলে, ভাই কিছু কথা আছে প্লিজ। তারপর রুমি আয়ানের সামনে দাঁড়িয়ে বলে, ঈশার কি হয়েছে? আয়ান কাট কাট জবাব দেয়। বিয়ে হয়েছে, বাসায় গিয়ে জেনে নিও। তখন ওই পিছন থেকে একটা ছেলে বলে, তুমি রুমি রাইট? আর এটা? রুমি সোজা আয়ানের হাত ধরে বলে, এটা আমার বয়ফ্রেন্ড, আপনাকে আমি বিয়ে করতে পারবো না মিস্টার। বাবা বলেছে তাই আসলাম, বুঝেছেন? ছেলেটি ওদের দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায়। রুমি তো হাত কাঁপা শুরু হয়ে যায়, কারণ অবস্থায় এমন জমের মুখের সামনে তাকে নিয়েই কেলেঙ্কারি। রুমি আস্তে ধীরে চোখ তুলে আয়ানের দিকে তাকাতেই দেখে আয়ান রেগে ফায়ার, এখনই তাকে জ্যান্ত পুড়িয়ে ফেলবে। আয়ান এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে বলে, ভবিষ্যতে এসবের কিসের জন্য লোক হেয়ার করবে? যাকে তাকে নিয়ে এইসব ড্রামা করা মোটেও ঠিক না। রুমি মাথা নাড়ায়। বাড়িতে নতুন বউদের সকাল সকাল মিষ্টি জাতীয় কিছু বানানোর একটা প্রচলন আছে চৌধুরী ভিলাতে। সে শরফ ঈশাকে ওর মা আর জেঠিমা মিলে রান্নাঘরে পাঠিয়ে দেয়। বেচারি রান্না জানে না এমন না, তবে মিষ্টি জাতীয় কি বানাবে এরকম কিছু সে কখনো বানায়নি। মনে মনে ইয়াসিরকে গালি লাগালো, কেননা ইয়াসির যদি তাকে বিয়ে না করতো তাকে আজকে এখানে আসতে হতো না। এখন কারো কাছে হেল্প নিলে ইয়াসিরের টিটকারি শুনতে হবে, সাথে তার দাদি তো আছেই। তখন ঈশার চোখ যায় নিজের ফোনের দিকে। ফোনটা সাথে থাকায় ঈশার মুখে চমৎকার হাসির রেখা মিলল। সাথে সাথে রুমিকে ফোন লাগালো। এরপর রুমি সারেগামাপা শুরু করার আগে ঈশা বলে, একদম চুপ থাকো, সব গালি শুনবো। আপা এখন মিষ্টি জাতীয় কিছু আইটেম বলো, রান্না করব, পরে তার গালি শুনবো। গড প্রমিস, আগে আমাকে বাঁচা। রুমি আমতা আমতা করে বলে,
আমি তো জীবনে কিছু করিনি রে। হ্যাঁ, কাজ কর তুই। কিছু সেমাই জাতীয় দেখ, কিছু আছে নাকি? ঈশা বলে। আমি পারি না এসব। রুমি বলে। আরে বল, চুপ কর, আমি ল্যাপটপে দেখছি আর বলছি। ঈশা মাথা নাড়ায়। রুমির কথা মতো সেমাই রেডি হলে ঈশা বলে। রুমি, সেমাই তো লাল হয়ে গিয়েছে। রুমি বলে। আরে ইয়ার, তুই রান্না করছিস, মজা হবে নিশ্চিত। এই লাল কালার ম্যাটার না, তোর জামাইকে খাওয়াবি, ব্যাটা তোকে কষ্ট দিচ্ছে না? ঈশা বলে। ঠিক আরেকটু মরিচ গুঁড়ো অ্যাড করি, শুধু জামাই না, পুরো বাড়ি শুদ্ধ লোককে খাওয়াবো। আর শোন, রাখছি, তোর সাথে পরে কথা বলবো। ইয়াসির বোর্ড মিটিংয়ে যাবে, অনেক ঝামেলা লেগে গিয়েছে, সব সামলাতে হবে। সাদা শার্ট, চুলগুলো সেট করা, হাতে আকাশি রঙা ব্লেজার কোট, একদম দারুণ। এন্ট্রি নিয়ে নিচে নামতেই ঈশা সেমাই মুখে তার বিশাল এক হাসি নিয়ে উপস্থিত হয়। ইয়াসির ধমক দিয়ে কিছু বলবে কি পিছনে তাকিয়ে দেখে বাড়ির পুরো জনগোষ্ঠী তাকিয়ে। ঈশা চামচে সেমাই নিয়ে বলে। এই প্রথম স্বামীর জন্য কিছু রান্না করলাম, খেয়ে নিন। ইয়াসির ভ্রুকুচকে বলে। কি এটা? ঈশা বলে। নতুন আইটেম, অনেক টেস্ট, সবাই খেয়েছে, দেখতে পারছেন না? সবাই একদম চোখ ছলছল জল নিয়ে ইয়াসিরের দিকে তাকিয়ে। একটু আগে সবার মুখে এক চামচ করে ঈশা জোর করে খাইয়েছে আর বলছে, যেমনই হোক, ভাইয়ার সামনে বেস্ট বলবে। জামাই যদি আমার সেমাই না খায়, আমি একদম জলে ডুবে মরবো। সবাইকে এই বলে দিলাম। সবাই আরেক দফা কাশতে কাশতে পানি খেতে থাকে। এদিকে ঈশা মনে মনে বলছে, বিয়েটা জোর করে দিলে এখন আমার সেমাই জোর করে খাওয়াবো না? তোমাদের সে কি হয় নাকি? সবাই কোনো মতে এক চামচ মুখে নিয়ে অনেক কষ্টে গিলেছে। এতক্ষণ পানি নিয়ে এক প্রকার হইচই চলেছে। এরপরই ইয়াসির নেমে আসে। সবার ঝাল কন্ট্রোলে নিয়ে এলেও চোখে মুখে স্পষ্ট ঝালের ছলছল ভাব। ইয়াসির ভাবে সে না খেলে এবার সবাই কান্নার অভিনয় করবে, তাই এমন সংসেজে আছে। তবে ঈশা যা কাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তার হিতাহিত অনুমানও আসে না। ইয়াসিরের ভাবনার মাঝে ঈশা বলে, করো। ইয়াসিরও চুপচাপ হাঁ করে ঈশা পরপর 2 চামচ ইয়াসিরের মুখে দিয়ে বলে, কেমন হয়েছে? এতক্ষণ বাড়ির সবাই চুপ থাকলেই ইয়াসির খাওয়া মাত্রই সবাই আবারও ঝালে পানি পানি করতে থাকে আর ইয়াসিরও দৌড়ে পানির দিকে ছোটে। সবাইকে এলো পাতারে ছুটতে দিকে ঈশা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আর বলছে, এত নিদারুণ রান্না ইশারা চৌধুরী। ঈশা একদম ফাটিয়ে দিয়েছে। সবাই পানি পানি করেছে, মানে পানি পানি গানটা প্লে করে মন্দ হয় না। এরপর ঈশা সাউন্ড বক্সে ইয়ো ইয়ো হনি সিং এর গানটা অন করে আর গানের সাথে চিল্লিয়ে গাইতে থাকে। ঈশার নাচের মধ্যে ইয়াসির এসে ঈশার সামনে রেগে তাকায়। ঈশা সেদিকে ভ্রুক্ষেপ না করে ইয়াসিরের হাত ধরে নাচতে শুরু করে। সবাই এক এক করে ঝাল মিটিয়ে আসতে থাকে। সবাই ঈশার পাগলামি দেখে প্রচণ্ড রেগে তাকিয়ে আছে। এদিকে ইয়াসির এতক্ষণ চুপ থাকলেও হুট করে ঈশাকে পাশ কোলে তুলে উপরের দিকে যেতে থাকে। সবাই হাঁ হয়ে তাকিয়ে। ঈশা বলছে, কি করছো কি? ইয়াসির বলে, বউয়ের আদর কম পড়েছে, তাই তো ঝাল খাইয়ে বুঝালো, তাই আদর করতে নিয়ে যাচ্ছি। ঈশা ঢোক গিলে বলে, কি? ইয়াসিরের কোলে এখনো ঈশা থম মেরে আছে। মোছড়ামুছড়ি করেও লাভ হচ্ছে না। ঈশা বারবার বলছে, মাথাটা তোমার গেল নাকি? ঝাল তো বেশি দেইনি, এখন পাগলামো করছো কেন? ইয়াসির নির্বিকার সামনের দিকে এগোচ্ছে। এদিকে বাসার সবাই মিলে আস্তে ধীরে ওদের পিছু নিচ্ছে। সবার সামনে ইজান একটু সামনে এগিয়ে ঘুরে বলে, বড় ভাইয়ের রোম্যান্স দেখলে কি পাপ হবে দাদুন? এমন সিরিয়াস সময়ে ইজানের এ কথা শুনে সুহানা বেগম বলে, একটু আড্ডুতে সমস্যা নেই,
সামনে যা, নয়তো আবার ঝাঁটার বাড়ি থেকে তোরে কেউ বাঁচাইতে পারবো না। ইজান এক ঢোক গিলে সামনে যেতে থাকে, তারপর দরজায় কাত করে নিজের মাথা রাখে। ইজানের উপর ওর দাদি নিজের মাথা বের করে। পিছন থেকে বাকিরা দাঁড়িয়ে ভাবছে মেয়েকে মারতেই নিয়ে গেল নাকি। এদিকে দাদি নাতির হাল দেখে মনে হচ্ছে রোমাঞ্চ হবে। আদৌ কি তাই, নাকি মেয়েটাকে উত্তম মধ্যম দিবে ইয়াসিরকে জানে। এদিকে ইয়াসির ঈশাকে নিয়ে সোজা ওয়াশরুমের বাথটবে ফেলে বলে, উফ, এবার বেশ আদর হয়েছে। ঈশা চিৎকার দিয়ে বলে, এই শীতের মধ্যে তুমি আমায় ঠান্ডা পানিতে চুবালে কেন বুড়ো বেটা? খবরদার, একদম বুড়ো বলবি না। তোর বিয়ে করা জামাই আমি, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। ঈশা দাঁড়াতে দাঁড়াতে বলে, তা তোমার সম্মানটা কোথায় যে দেবো আমি সেটা? বলতে বলতে বেচারির পা পিছলে পড়তে গিয়ে ইয়াসিরে শার্ট খামচে ধরে, আর ইয়াসিরও ঈশাকে বাঁচাতে ঈশার কমরে হাত রেখে নিজের দিকে টেনে আনে। ঈশা ঝটপট বলে, রোমান্স করার উদ্দেশ্যে আছে নাকি? ব্যাস। ইয়াসির ঠাস করে ঈশাকে ছেড়ে বলে, সি, তাও তোর মতো পেতনির সাথে জীবনেও না। প্রয়োজনে চিরকুমার থাকবে, সন্ন্যাসী হব, তবুও তোর সাথে না। না, এ হবে না বোন। ঈশা মুখ ভেঙিয়ে বলে। মনে থাকে যেন। ইয়াসির নিজের শরীর ছাড়তে ছাড়তে বলে, অবশ্যই বোন। ঈশা রেগে বলে, আরেকবার বইন বললে না, তোমার দাঁতগুলো সব টেনে বার করবো মিস্টার অভদ্র জামাই। ইয়াসির বেরোতে বেরোতে আবার চিল্লিয়ে বলে। দেখা যাবে বোন। ঈশা কটমট করে বেরিয়ে আসতে নাই। অপরদিকে হেলানো দরজাটা খুলতে গেলেই ইজান সোজা মুখ থুবড়ে পড়ে ইয়াসিরের পেট বরাবর। ইয়াসির ভ্রুকুসকে তাকাতেই ইজান দাঁড়িয়ে থতমত খেয়ে বলে, এই ডাকতে এসেছিলাম ভাইয়া। ভাবি কোথায় ভাইয়া? বিকাল ৩টা, রাস্তার পাশ দিয়ে রুমি হাঁটছে আর ভাবছে, অনেক হয়েছে, আর না, আজকে যাবই, থাকুক নয় বেটা জম, তাতে আমার কি? আমি কাউকে ভয় পাই নাকি? আমার হিসেবেই মিলে না। যার বোন এমন মাথা মোটা, তার ভাই এমন জমের হাড়ি হলো কিভাবে ভাই? নিশ্চিত ঈশা ওর ভাইকে কুড়িয়ে এনেছে হয়তো। ভাই এক বোন আর এক ধ্যাৎ, আমার কি? আমার বান্ধবী ঠিক তো, সব ক্লিয়ার। ব্যালকনিতে দাঁড়িয়ে আচার খাচ্ছিল। ঈশা হুট করে রুমিকে আসতে দেখে বেচারি আচার ফেলে দৌড় লাগায়। একদম সোজা রুমিকে আঁকড়ে ধরে দু বান্ধবী মিশে মিশে কান্না করতে শুরু করে। মোটামুটি 15 দিন হলো দেখা নেই তাদের। ঈশা রুমির চোখ মুছে দিচ্ছে আর ঈশা রুমির চোখ মুছে দিয়ে একসাথে দু বান্ধবী বলে ওঠে, মিস ইউ শাকচুন্নি। মিশি উপুটি মাছ। ইজান হাঁ করে দেখছে যে তার বোনের মতো মাথা মোটা টাইপের আরও একজন পৃথিবীতে অ্যাডজাস্ট করে। ইজানকে দেখে ঈশা বলে, ভাইয়া, ও আমার জান প্রাণ কলিজা লিভার ফুসফুস কিডনির একমাত্র বান্ধবী। ইজান থ মেরে দাঁড়িয়েছিল। ঈশার কথা শোনা মাত্র বেচারা নড়ে চড়ে বলে, এত কম বললি কেন বোন? পুরো বডির বান্ধবী বললেই পারতি। ঈশা বলে, আরেকদিন বলবো ভাইয়া, আজকে এতটুকুই থাক। ইজানকে দেখে রুমি সালাম দিয়ে বলে, কেমন আছেন ভাইয়া? ইজান এক পলক তাকায় রুমের পানে। মেয়েটা যে তার বোনের কফি চেহারাতেও যেন ফুটে উঠেছে। এ কেমন লীলা খেলা। ইজান শকড হয়ে বলে, জি জি ভালো, তুমি ভালো তো? তখনই আয়ান শর্ট প্যান্ট আর গলায় তোয়ালে নিয়ে চিল্লাতে চিল্লাতে আসে। মা, আমার কফি কতক্ষণ আর? বলতে বলতে নিচে রুমির দিকে চোখ যায় আয়ানের। তবে আয়ান নির্বিকার অ্যাটিটিউডের সাথে নিজের মাকে আরেক দফা কফি দিতে বলে। নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। বেচারা একটু লজ্জা পেয়েছে, যার দরুন রুমে গিয়ে নিজের গালে হাত রেখে বলে, ইস, একটা মেয়ের সামনে এইভাবে এসছি আনছি। আয়ানের ভাবনার মাঝেই ফোনের নোটিফিকেশন আসলে আয়ান ভ্রকুসকে কিছুক্ষণ তা পর্যবেক্ষণ করে। এদিকে রুমির সাথে গোটা 15 দিনের কাহিনী শেষ করে নতুন নতুন বাতরামির আইডিয়া নিয়ে বান্ধবীকে বিদায় জানানোর জন্য উদ্বুদ্ধ হয়। আর আয়ান সে মুহূর্তে বের হচ্ছিল। আয়ানকে দেখে ঈশা দৌড়ে গিয়ে বলে, ভাইয়া,
রিকোয়েস্ট আছে। আয়ান বলে। তাড়াতাড়ি বল, আমাকে যেতে হবে। ঈশা বলে। সামনে বখাটে ছেলেদের পাশ কাটিয়ে বহু কষ্টে আমার বান্ধবী এখানে এসেছে। আয়ান বলে। তো ঈশা আয়ানের হাত ধরে বলে। তো তুমি এখন বাইরে যাচ্ছ তাই না? আমার বান্ধবীকে ওর বাসায় দিয়ে আসো, নয়তো একটু আগেই ঘটনা তোমার অভদ্র বড় ভাইকে বলবো। সারাদিন তোমার মজা উড়াবে, কেমন লাগবে বলো? আয়ান রেগে তাকায় ঈশার দিকে। ঈশা বলে। চোখ রাঙিয়েও না, আমি ভয় পাচ্ছি না। এদিকে রুমি ওর মার সাথে ফোনে কথা বলা শেষ করে ঈশাকে বলে। আমি যাই তাহলে? ঈশা বলে। দাঁড়া, ভাইয়া নিয়ে যাবে তোকে। রুমি তো ঢোক গিলে বলে। না না, আমি একলাই। কথা বাকিটুকু শেষ হওয়ার আগে আয়ান বলে। স্রেফ 2 মিনিট, তাড়াতাড়ি আসতে বল। এই বলে আয়ান গটগট করে বেরিয়ে যায়। রুমি ঈশার পিঠে ধারাম করে এক ঘা বসিয়ে বলে। চমের কবলে আমাকে ফেললি কেন শাকচুনি? ঈশাও এক ঘা বসিয়ে বলে। সেপটি পুঁটি মাছের বাচ্চা, আমার ভাই থাকলে তোর চিন্তা নাই, সেই ফাইট জানে যা। রুমিকে আয়ানের বাইকে উঠিয়ে ঈশা কতগুলো ফ্লাইং কিস ছুঁড়ে মারে। এদিকে বেচারি রুমি আয়ানের কাঁধে না চাইতেও হাত রেখে ঈশার দিকে কটমট করে তাকিয়ে। একটু সামনে যেতেই রুমি বলে। উফ ভাইয়া, আমাকে নামিয়ে দিতে পারেন, সমস্যা নেই। বলার সাথে সাথে আয়ান ব্রেক কষলে রুমি আয়ানের পিঠে হুমড়ি খেয়ে পড়ে। আয়ান বলে। নামো। রুমি ভ্যাবাচাকা খেয়ে ড্যাব ড্যাব করে তাকায় আয়ানের দিকে। আয়ান আবারও হুঙ্কার ছেড়ে বলে। কি হলো, নামো। রুমি এবার ধর পড়িয়ে নামলে আয়ান এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। রুমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে বলে। বাটা কি চললাত? কিভাবে একটা মেয়েকে রাস্তায় মাঝ রাস্তায় নামিয়ে দিল একটা অসভ্য লোক। রাত 2টোর দিকে ইয়াসির বাড়ি ফিরে। যদিও ঝামেলা কিছুটা মিটেছে, তবুও বেচারা সব সামলাতে হিমশিম খাচ্ছে। মেজাজ পুরো ডাউন, তার উপর বইয়ের অত্যাচার তো আছেই। ইয়াসির রুমে লাইট অন করা মাত্রই দেখতে পায় ঈশা গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ক্লান্ত শরীরে মাথা ঝিমটা যেন উড়ে গেল নিজের বইয়ের মুখখানা দেখে। ইয়াসির এগিয়ে ঈশার শরীরে কম্বলটা দিয়ে আরও ভালো করে মুড়িয়ে দেয়। একটু পর ইয়াসির ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে মুখে নেওয়া মাত্রই হুট করে ঈশা এসে টান মেরে সেটা নিয়ে পিছনের দিকে রেখে রাগি চোখে তাকায় ইয়াসিরের দিকে। ইয়াসির নির্বিকার বলে। ওটা দে। ঈশা বলে। তুমি এসব খাও কবে থেকে? ইয়াসির রেগে কটমট করে বলে। তুই দিবি, তোকে কেন কৈফিয়ত দিব আমি? বলেছি না তোর যা ইচ্ছা কর, আমার ব্যাপারে আসবি না। ঈশা তখনও রাগ চেপে বলে। কেন আসবো না? তোমার বউ হই অবশ্যই আসবো। আর তুমি এসব ছাইপাস খেতে পারবে না। আগে যা করেছো। দেখ ঈশা, মেজাজ খারাপ আছে, দে বলছি, নয়তো। ঈশা বলে। কি করতে নয়তো কি করবে তুমি? এই বলে সিগারেট নিচে ফেলে দেয় ঈশা। আর ইয়াসিরও নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে ঈশার গাল চর মেরে সাথে সাথে রুমে চলে আসে। এদিকে ঈশা নিজের গাল রেখে অবাক পানে তাকায় ইয়াসিরের দিকে। ঈশা ভাবেও নি এরকম কিছু হবে। কখন যে চোখে পানি চলে এসেছে ঈশার খেয়াল নেই। আস্তে ধীরে ঈশা ফ্লোরে বসে পড়ে আর তার চোখ বেয়ে অঝরে জল পড়তে থাকে। কান্নার তোপ যেন বাড়ছেই, তবে কোনো শব্দ নেই। এই কেমন নীরব কান্না, এ কেমন কষ্ট ঈশার জানা নেই। ইয়াসির রুমে এসে শুয়ে পড়েছে। ঈশার কথা মাথা থেকে ঝেড়ে বিছানায় গা হেলিয়ে কখন ঘুমিয়েছে জানা নেই। তারপর সকাল 10টায় নিচ থেকে কান্না আওয়াজ শুনে চোখ মুখ কুঁচকে ইয়াসির উঠে বসে। পাশে ঈশাকে না দেখে বুঝতে পারে নিচে কোনো সিনেমা শুরু করে দিয়েছে তার বউ। কালকের কথা মনে পড়তেই ইয়াসিরের ভিতর একটু রাগ আসে, তবে সব ইগনোর করে ইয়াসির ফ্রেশ হতে চলে যায়। জামাইয়ের সাথে ঝগড়া লাগলে বাপের বাড়ি মেয়েরা চলে যায়। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একটাই। কেন দাদি, কেন? সুহানা বেগম পান চিবোতে চিবোতে বলেন। কারণ তোর চাঁদ কপাল, দিন রাতে 24 ঘন্টা এত সুন্দর কপাল পাইছস, তার জন্য নাচবি না তো কান্তস কেন মাইয়া? তো কান্না করবো না? তোমার ওই সাধের নাতি এই দেখা আমার গালে তার 5 আঙ্গুল বসায় দিছে আমি এখনো নাচবো বলে।
এটা আদর করলে ঠিক হইয়া যাইব। ঘ্যান ঘ্যান প্যান প্যান করিস না, শর্ত। হুম, আমি কানলে ঘ্যান ঘ্যান আমি থাকবো না। আমার নাতির সংসার আমি করব না। তখনও ইয়াসির নিচে নামতে নামতে বলে, দাদিজান, তোমার ওই পেতনি নাতনিরে বলো তার সাথে সংসার করার জন্য কেউ মরছে না। দেখলে দেখলে দাদি কত খারাপ। রাতে বউ পিটে এখন কি ভাব। আমি এক মুহূর্তও থাকবো না। আমি আজই নানু বাসায় যাব। থাকো তোমরা তোমাদের সোনার সোহাগা নাতি নিয়ে। আমাকে মারলেই কি বা আসে যায়। আয়ান আর ইজান একপাশে দাবায় মেতে আসে। রান্নাঘরে বাড়ির দুই চা। ইলহাম আর ঈশান চৌধুরী পারিবারিক ব্যবসা দেখাভালে বেরিয়ে গিয়েছে সকালেই। ইয়াসির সোফায় হেলান দিয়ে নিজের ফোন চাপছে। ঈশা ফ্লোরে নিজের দাদির পায়ের কাছে বসে হিসকি তুলে কান্না করছে। সবাই সবার মতো ব্যস্ত, কারণ এখন কেউ ঈশার কান্না থামাতে গেলে তাকে জড়িয়ে 3 ঘন্টা কান্না করবে আর বলবে কেউ ভালোবাসে না। সবাই শিকার হয়েছে ঈশার এই সিনেমায়, তাই তো কেউ জেচ্ছে পড়ে সান্ত্বনা দিতেও যাচ্ছে না আজকে। এদিকে সবার পাত্তা না পেয়ে বেচারি ঈশা নিজের রুমে গিয়ে হালকা গোছগাছ করে বাইরে বেরিয়ে আসে, কারণ সে থাকবে না, তার নানু বাসায় চলেই যাবে। তখনই ইয়াসির রুমের সামনে দাঁড়ায়। ঈশা বলে, সরো, বেরোতে দাও। কোথায় যাবি? জাহান্নামের চৌরাস্তায় যাবে। না, তুই যা, আমার এত শখ নেই। তাহলে সরো। কেন, তোর জায়গায় দাঁড়িয়েছি নাকি? কি শুরু করেছো? যেতে দাও। যা তুই, তোকে ধরে রেখেছি? দরজার সামনে থাকবে, যাব কি করে? তা আমি কি জানি। ঈশা বিরক্ত হয়ে ইয়াসিরকে ঠেলতে যাবে। ইয়াসির বলে ওঠে, এই, তুই আমাকে টাচ করবি না একদম। বাই দ্য ওয়ে, তুই কি আমার ইজ্জত হরণ করতে চাইছিস? ঈশা নাক মুখ কুঁচকে বলে, ছি, কত নির্লজ্জ তোমার ভাবনা। সরো বলছি। তখনই পিছন থেকে ঈশার মা এসে বলে, কি হলো তোদের? এমন দরজার সামনে সারেগামা পা লাগিয়েছিস কেন? রুমের ভেতরে এত। ঈশা বলে, আমি নানু বাড়ি যাব না। ঈশার মা বলে, চুপ থাক, কিসের নানু বাড়ি যাবি? 2 দিন হলো বিয়ে হয়েছে, এখন কোথাও ঘুরতে যাওয়া মানে নানু বাড়ি কেন? কার সাথে ঘুরবো? আমার তো কাপল পুরো জীবন। জামাই থাকলেতেও আমি বিধবা। ঈশার কথা ইয়াসির আর ঈশার মা দুজনেই বিরক্ত হয়ে দম ছেড়ে বেরিয়ে আসে। এই মেয়েটার আজগুবি কথা শেষ হওয়ার নয়। একটু পর ঈশা তার রুমে এসে বিছানায় 2 গালে হাত দিয়ে বসে আছে। আজকাল বড্ড একা লাগে। বেচারির বান্ধবী থাকে ভার্সিটির ক্লাসে, ফোন দিলেও মন ভরে না। তখনই ইয়াসির ঈশার পাশে এসে বসে। ঈশা ভ্রুকুচকে তাকায় ইয়াসিরের পানে। ইয়াসির একটা কিটক্যাট বাড়িয়ে দেয় ঈশার দিকে। ঈশা বলে, আমাকে বাচ্চা মনে হয় তোমার? হ্যাঁ, বেরিয়ে যাও ভাইয়া, আমার ভালো লাগছে না। তোমাকে তো সবাই মাথায় নিয়ে নাচে, সব ঝুঁক তোমার। আমি তাহলে হয়তো কারোর কিছু যাই আসে না। ইয়াসিরের মেজাজ গেল চোটে। ঠাস করে আরেকটা চর পড়ল ঈশার নরম গালে। বেচারি ফ্যালফ্যাল করে তাকায় ইয়াসিরের দিকে। ইয়াসির দাঁড়িয়ে বলে, কবে বড় হবি তুই? তোকে যে সবাই কত ভালোবাসে জানিস না তুই? বাচ্চা দেখে তোর আবদার কেউ রাখে না, সবাই তোর ভালোই চায়, এটা বুঝতে শিখ। আমারই ভুল, তোকে বোঝাতে এসেছিলাম। তুই তো নিজেই বিশাল ব্রিলিয়েন্ট। একদম কান্না করবি না ঈশা, কান্না থামা বলছি, নয়তো আরেকটা দিব। থামতে বলছি ঈশা। ঈশা কান্না করতে করতে বলে, থামছে না, আমি কি করব? দেখো, আমি চেষ্টা করছি, না থাকলে আমার কি দোষ? বাচ্চাদের মতো কান্নার তোপের কথা শুনে ইয়াসির হেসে ফেলে। কি এক পাগলের সাথে তার ভাগ্য জুড়ে গেল। এই ভেবে বেচারার নিজেকে জুখারের থেকে কম মনে হচ্ছে না। ঈশা সেভাবেই বলে। হাসছো তুমি? ইয়াসির আবারও বসে ঈশাকে জড়িয়ে ধরে বলে, বোন থাম প্লিজ, তোকে কান্না করলে একটুও সুন্দর লাগে না। ঈশা একদম বরফের মতো জমে যায়। হচ্ছেটা কি? ঈশা তখন মিনমিন করে বলে,
তাহলে কেমন লাগে আমাকে ভাইয়া? ইয়াসির আস্তে ধীরে বলে। একদম মানে একেবারেই, বিশ্বাস কর, তোকে একদম শেওড়া গাছের পেতনির চেয়েও কম না, বেশি লাগে। ঈশা এক ধাক্কা মেরে ইয়াসিরকে সরিয়ে বলে। তুমি সত্যিই খারাপ। খারাপ হলেও তোর জামাই, ভালো হলেও তোর জামাই। আর কান্না করিস না বোন, এবার তোর কান্নার সমুদ্র হয়ে যাবে আর আমরা সেখানেই ডুবে মরব। ঈশা রেগে বালিশ ছুঁড়ে বলে। যাবে তুমি? ইয়াসির বলে। যাচ্ছি যাচ্ছি পেতনির রানী। ঈশা বলে। মোটেও না, আমি তোমার রানী। ও হ্যালো সিস্টার, আপনি কোনো রাজাকে বিয়ে করেননি যে নিজেকে রানী দাবি করছেন। ঈশা এবার ইয়াসিরকে মারতে দৌড় লাগায়। নিচ থেকে সবাই ওদের কাণ্ড দেখছে আর হাসছে। ইয়াসির বলে। থাম বলছি। ঈশা বলছে। আজকে তোমাকে মেরেই ফেলবো। ইশারে থাম বোন। বউ বলো বউ তোমার। ইয়াসির নিজের রুমে যাওয়া মাত্রই থেমে ঈশা দৌড়ে এসে ইয়াসিরের প্রশস্ত বুকে ধাক্কা লেগে থেমে যায়। ঈশা বলে। এবার কোথায় পালাবে মিস্টার অভদ্র জামাই? রাতের আধারে ঘন জঙ্গল ভাঙাচোরা একটা বাঁশের ঘর থেকে গঙ্গানির আওয়াজ ভেসে আসছে, সাথে ঝিঝি পোকার ডাক। হাতে লোহার স্টিক নিয়ে ঘরটার ভিতরে গিয়ে দাঁড়ায় আয়ান। সামনে থাকা লোকটির চোখ ভিতুর ন্যায় শূন্য হয়ে আসে। আয়ান এক টানে লোকটির মুখ থেকে রুমাল সরিয়ে দিলে লোকটি কান্না ভেজা কণ্ঠে অনুনয় শুরু করে। ছেড়ে দিন আমাকে, দয়া করুন। আয়ান বাঁকা হেসে লোকটির মাথায় এক বাড়ি মেরে বলে। আমার ভাইয়ের পিছু নেওয়ার আগে মনে ছিল না? আমার ভাইকে ট্র্যাক দিয়ে পিছিয়ে ফেলার আগে মনে ছিল না? মিটিংয়ে আমার ভাইকে পরাস্ত করার সময় জীবনে মায়া ছিল না তোর? লোকটি থরথর করে কাঁপতে থাকে, মাথা থেকে রক্তের স্রোত বইছে। আয়ান ছুরির মতো ধারালো গলায় বলে ওঠে। আলোতে যাই দেখিস, অন্ধকারে তা দেখতে চাস না। পুড়িয়ে মারার খেলা, আদার ভালো আলোতে তো অভিনয় শ্রেয়। এরপরই বেশ কয়েকবার করাঘাত করে লোকটিতে একদম নিশ্চিহ্ন করে ফেলে আয়ান। এরপর দেশলাই দিয়ে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে রেখে শার্টের হাতা ফোল্ড করতে করতে বেরিয়ে আসে। ভার্সিটি বাদ দিয়ে ভাবছি বিয়ে করবো, বুঝলি? তোকে ছাড়া ক্লাসে মন বসে না আমার। ঈশা বলে। আমারও সংসারে মন বসে না রে, বান্ধবী তোকে ছাড়ে আমার দিন চলে না। রুমি বলে। পড়াশোনা থেকে বিয়ে ঢের ভালো। এই মনে কর বিয়ে করলাম, 1 বছর হানিমুনে পার করব, তারপর বাচ্চা হবে। এবার বাচ্চা একটু বড় করে শপিং করব, তারপর ঘুরবো, জামাইয়ের পকেট ফাঁকা করব, শান্তি আর শান্তি। ঈশা বলে। জামাই যদি হয় জল্লাদ তখন? রুমি ঈশার মাথায় বাড়ি মেরে বলে। তোর বিয়ে তো ভালো দেখেই করবো, জল্লাদ ফল্লাদ তোর ভাইয়ের মতো থুড়ি কাউকে জুটাবো নাকি? এই খবরদার, আমার ভাইকে টানবি না। হিরোর মতো ভাই আমার। হ্যাঁ, হিরের মতো ভাই তোমার, ভিলেনের মতো স্টাইল। আর নয়তো আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিতে পারতো। তোরই কুরকুরি বেশি, তাই তো বললি ভাইয়া নামিয়ে দিন, সমস্যা হবে। তাই নামিয়ে দিবে? হ্যাঁ তো, নয়তো কি ছোট থেকে দেখে আসছি ভাইয়া যেন মেয়েতে এনার্জি, কার্জিনদের সাথেও কথা বলে না, তার সাথে টুকটাক তো বলে। বান্ধবী, ওইটা কথা বলা বলে না রে, ওইটা তো দাবাং স্টাইলে ছুরি মারা। কি স্টাইলিশ? রাক স্টাইল। চল তো শপিংয়ে, ভার্সিটির প্রোগ্রামে শাড়ি পরবো, চল দেখি স্টলে নতুন কিছু পায় নাকি। ঈশাও সাজ জানিয়ে দু বান্ধবী শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অফিসে আয়ানের সামনে ইয়াসির বসে। আয়ান বলে। ভাই তুই সিঙ্গাপুর যা, এখানে কি করবি? ইয়াসির বলে। বউ রেখে দেশের বাইরে যাব? বাহ, বইয়ের প্রতি এত টান ছিল না রে, হুট করেই তোর বোনটা মনে জায়গা কখন করে নিল, এখন শুধু বারবার দেখতে ইচ্ছে করে। মান সম্মানের ভয়ে আর তোর বোনের টিটকারির দুঃখে কিছু বলি না। বউ তো ভালোবাসা হয়ে গিয়েছে। আয়ান কাঁচতে কাঁচতে বলে। আমি তোর ভাই, আমার সামনে একটু।
রাগশালা, তোর বোনের জন্য রাজনীতি থেকে বিদায় নিলাম। আর তোর বোন? আমার বোন তোকে অনেক আগে থেকে পছন্দ করে, আমি দেখেছি। ওর দেখানো ওর ব্যবহার, নিজের বোনের ফিলিংস বুঝতে সময় লাগেনি। তুই তো একটা ধান্দাবাজ, শালা আগে বলিসনি কেন? বাদ দে, কালকে ভার্সিটির প্রোগ্রামে যাব। প্রধান গেস্ট আমাকে দিয়েছে, যাচ্ছে তাই একটা। ইয়াসির তখন হুট করে দাঁড়িয়ে বলে। আমার হানিমুনের ব্যবস্থা কর, আসছি। আয়ান অবাক হয়ে তাকায়, কি নির্লজ্জ হয়ে গিয়েছে তার বড় ভাই, যে ছোট ভাইকে নিজের হানিমুনের জন্য বলছে। ইয়াসির নির্বিকার বেরিয়ে যায়। এদিকে আয়ান বোকা বোকা চোখে তাকিয়ে তার নির্লজ্জ বড় ভাইয়ের দিকে। চৌধুরী ভিলার সবাই ছাদে বসে মিটিং করছে। তাদের সাথে আজকে ইয়াসিরও যুক্ত, কারণ কালকে আশুর বার্থডে। রাতে সারপ্রাইজ প্ল্যান করছে সবাই। এদিকে ইয়াসির রুমিকে বলে দিয়েছে আশুকে বিকাল পর্যন্ত ঠেলে টুলে আটকে রাখতে, তারপর ঈশার সাথে যেন সেও চলে আসে। আয়ান আর ইজান সব কিছু ডেকোরেশন করছিল, আর ইয়াসির পায়ের উপর পা তুলে বলছে। এটা এভাবে করতো, তাহলেই না আমার বউয়ের ভালো লাগবে। আর হ্যাঁ, চকলেট ফ্লেভারে কেক অর্ডার দিয়েছিস না ইয়ান? ইজান মাথা নাড়িয়ে বলে। সবগুলোই করেছি ভাইয়া। দুই ভাইকে গাধার মতো খাটিয়ে নিজে আরাম করে বসে আছে। আয়ান আর ইজান রাগে ফুসফুস করলেও বোনের জন্মদিন, তাই চুপচাপ হজম করছে। কিন্তু সেই শান্তি কই? ইয়াসির সাথে সাথে আবারও বলে ওঠে। আয়ান, এবার তুই একটা বিয়ে কর, নাকি করে ফেলেছিস, লুকিয়ে টুকিয়ে রেখেছিস? আয়ানের গায়ে ফোসকার মতো লাগলো ইয়াসিরের কথাটা। বড় ভাই তার উপর টিটকারি বেচারা কতক্ষণ হজম করবে। আয়ান চেঁচিয়ে বলে। হ্যাঁ ভাই, বিয়ে তোর আগেই করেছি, বাচ্চা আছে। তোর বাচ্চা হোক আগে, তারপর আমারটা ওপেন করব। কস কি শালা, এত ফাস্ট সব করা শেষ? আয়ান হাসতে হাসতে বলে। হ্যাঁ বাবা, হওয়ার আগে তোকে জেঠু বানিয়ে দিলাম, দোস না? ধুর শালা, আমি ভাবলাম সত্যি। ইজান বলে। তোমরা কাজটা শেষ করো, তারপর গল্পের মেলা নিয়ে বসো প্লিজ। ইয়াসির বলে। তোরা কাজ কর, আমার বউ আসবে এক্ষুনি। বউকে আমি সামলাচ্ছি, আর বউয়ের বান্ধবীকে এখানে পাঠাচ্ছি। আয়ান ফোনে কথা বলায় ইয়াসিরের কথা শুনতে পায়নি, তবে ইয়াসির যে চলে গিয়েছে সেটা শুধু দেখেছে। ঈশা আর রুমি চলে আসে। রুমি বলেছে কালকে প্রোগ্রামে দুই বান্ধবী একসাথে যাবে, তাই আজকে ঈশার এখানেই থাকবে। ঈশা তো মহা খুশি। নাচতে নাচতে বান্ধবীর গলা জড়িয়ে বাসায় আসা মাত্রই দেখে ইয়াসির সামনে দাঁড়িয়ে। ঈশা ভেঙ্গিয়ে বলে। মিস্টার অভদ্র জামাই। ইয়াসির না শোনার ভান করে নিজের রুমের দিকে যাওয়া শুরু করে, কারণ এটাকে একবার পাত্তা দিলে ঝগড়া করি রাত পাড়ি দিবে। ইয়াসিরের পাত্তা না পেয়ে ঈশা রুমের দিকে ঘুরে বলে। দেখলি কেমন খচ্চর মার্কা জমা জুটেছে? রুমি বলে। আরে ভাই, হাইপার হচ্ছিস কেন? কয়েকদিন পর দেখবি বউ বউ করবে, এখন নতুন তো। রুমি কথা শেষ হওয়ার আগে ঈশা বলে। আপনি আল্লাহ যেন তাই করে রে, চল চল। ঈশা রুমে গিয়ে আয়নার সামনে নিজের চুল আঁচড়াচ্ছে আর গুনগুন করে গান গাইছে। ধরো না আমারই হাত, বলো না হবে কি আমার, বলো না হবে কি আমার। ইয়াসির আর চোখে বারবার বউকে দেখছে, সেদিকে বেচারি ঈশার মনোযোগ নেই, কারণ তার ধারণা তার জামাই তাকে শত্রু ভেবেই বাকি জনম পাড়ি দেবে, আর তিনটা বাচ্চার শখ জীবনেও মিটবে না। এদিকে তার জামাই ফুটবল নাকি ক্রিকেট টিম বানাবে এ নিয়ে ভাবছে আর চিন্তা করছে। তার এমন মোটা তাজা বউয়ের আসলেও এত শক্তি হবে নাকি দুইটা হলেও কুপোকাত হবে কে জানে। দুজনের চিন্তা ভাবনার মাঝেই ডাক পড়ে রাতের খাবারের জন্য। ঈশা পিছনে ঘুরে বলে। এই যে মিস্টার অভদ্র জামাই, চলুন। ইয়াসির দাঁত কপাটি সব বের করে বলে। চল। ঈশা হাঁ হয়ে তাকিয়ে হলো কি ব্যাটার, এই হাসে এই থাপড়াই জিন ভূতে ধরল? না না, সুন্দর ব্যাটা যেহেতু পরিতেও ধরতে পারে।
পরি ধরলে তার কি হবে? না না, বেচারি এত স্বাদের জামাই হারাবে কখনোই না। তাই জামাইয়ের পিছন পিছন হাঁটতে থাকে আর যাওয়ার সময় রুমিকেও টেনে হিঁচড়ে নিয়ে আসে। এদিকে সবাই খাবার টেবিলে বসে রয়েছে। আয়ানকে দেখে রুমি বেশ অস্বস্তি লাগছে। আয়ান তা বুঝতে পেরে খাবার প্লেট নিয়ে সোফায় ধারাম করে বসে ক্রিকেট ম্যাচ অন করে বলে, তোমরা খাও, আমি খেলা এনজয় করব আর খাবো। রুমি হালকা হাসে আয়ানের এরূপ আচরণ দেখে, মনে মনে বলে, লোকটা ভিলেন হলো ভদ্র, মানে ভদ্র ভিলেন। তখনই ঈশা রুমিকে ধাক্কা দিয়ে বলে, বস। দাঁড়িয়ে বসেছি কেন? আজকে প্রথম এলি নাকি? ঈশার মা বলে। মা বসো। তখনই ঈশার জেঠিমা এসে বলে, যা যা ভালো লাগে নিয়ে খাও মা, একদম নিজের বাড়ি মনে করো, এত লজ্জা পেতে হবে না, বুঝেছো? রুমি হালকা মাথা নাড়ায়। বরাবরই বাড়ির সবার ব্যবহার এমন অমায়িক তা রুমি জানে, তবুও মাঝে মাঝে লজ্জারা তাকে হানা দেয়। একটু পর সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার যার মতো চলে যায়। তবে একটু পরই আবার সবাই ছাদেও চলে আসে। বালিশে মাথা দেওয়ার 2 মিনিটে ঘুমানোর মতো আধ্যাত্মিক এক শক্তি ঈশার মাঝে আছে। আর এদিকে ইয়াসির, ইজান, আয়ন আর রুমি 3 জন মিলে বেশ সুন্দর করে সবটা এতক্ষণে গুছিয়ে ফেলেছে। বাড়ির সবাইকে আয়ান বলেছে ডেকে নেবে, তাই সবাই যার যার মতো না ঘুমিয়ে গল্প করছে। এদিকে ফুলের একটা বুকেট নিয়ে আয়ান আর রুমির মাঝে ঝামেলা লেগে গিয়েছে। আয়ান বলছে এটা পিছনে, তো রুমি বলছে না সামনে। দুজন মিলে টানাটানি করছে। এসব দেখে ইজান বিরক্ত হয়ে একপাশে ফোন চাপছে। ইয়াসিরও ফোনে কারোর সাথে বকবক করছে। তখনই সোহানা বেগম উপরে এসে আয়ান আর রুমিকে এমন করতে দেখে আয়ানের চোখ নিজের দাদির উপর পড়তে আয়ান বুকেটটা ছেড়ে দেয়। হঠাৎ ছেড়ে দেওয়া রুমিও ফসকে গিয়ে আয়ানের উপর ঢলে পড়ে। ততক্ষণে বাড়ির সবাই এসে পড়েছে। সবার নজর ওদের দিকে। আয়ান সবাইকে ইশারায় তেমন কিছু না বোঝাচ্ছে। সবাই একসাথে শয়তানি হেসে বলে, উঠেও। রুমি একটু লজ্জা পায় সবার সামনে। এদিকে আয়ানও বিরক্তিতে ঘুরে দাঁড়ায়। তখন সোহানা বেগম ইয়াসিরের দিকে তাকিয়ে বলে, নাতি যা, তোর কুম্ভকর্ণ বউকে তুলে আন। ইয়াসির এক চিলতে হাসি নিয়ে দৌড়ে যায়। সবাই অবাক হয়ে ইয়াসিরের যাওয়ার পানি তাকিয়ে রয়। দুদিনেই কেমন বউ পাগলা হয়ে গিয়েছে। ইয়াসির ঈশাকে ডাকতে নেয় না, এত সহজে ঘুম ভাঙ্গার নয়। কিছু একটা ভেবে হুট করে ইয়াসির ঈশার কপালে চুমু দিয়ে বসে। ঈশা তবুও নির্বিকার দেখে। ইয়াসির পরপর ঈশার গালে কপালে চুমু দিয়ে বলে, না বউ, উঠবে না, পানি ঢালাই লাগবে। সামনে থেকে এক গ্লাস পানি নিয়ে ইয়াসির ঠাস করে ঈশার মুখে ঢেলে দেয়। বেচারি ঈশা ধরফরিয়ে ওঠে। ইয়াসির বলে, বউ ঘুম ভেঙেছে তাহলে? ঈশা রেগে ইয়াসিরের দিকে তাকিয়ে বলে, আজকে আমি তোমাকে মেরেই ফেলবো। ইয়াসির উঠে বলে, আগে ধরো আমাকে। ব্যাস, ঈশা কি আর বসে থাকবে? ইয়াসিরের পিছু পিছু ছুট লাগায়। একটু পর ইয়াসিরের পিছু পিছু ঈশা ছাদে উঠা মাত্রই ঈশা দেখে অন্ধকার। সবসময় তো লাইট অনই থাকে, আজকে অফ। বেচারি একটু ভয় পায়, কেমন থমথম একটা ভাব। তখনই চারিদিকে আলো জ্বলে ওঠে। সবাই একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ ঈশা, হ্যাপি বার্থডে। সবাই একটা করে লাল গোলাপ নিয়ে ঈশার দিকে এগিয়ে আসে। সবগুলো প্রিয় মানুষকে একসাথে দেখে বেচারি কান্না শুরু করে দেয়। ইয়াসির বলে, বোন কান্দিস না, আর কত কানবি? তোর খুশির জন্য এত আয়োজন, আর তুই? ঈশা তো ইয়াসিরকে সবার সামনে জড়িয়ে ধরে বলে, ভাইয়া আমি তোমার বউ। ইয়াসির বলে, হ হ, এখন ছাড় ছাড়। বাপ মা শ্বশুর শাশুড়ি দাদি প্লাস ছোট ভাই বোনও এখানে। ঈশা ইয়াসিরকে ছাড়লে ইয়াসির ঈশাকে একটা গোলাপ দিয়ে বলে, হ্যাপি বার্থডে আমার ফিয়ারি বউ। এরপর সবাই একে একে ঈশাকে উইশ করে। রুমিও জড়িয়ে ধরে। সোহানা বেগম বলে, এবার পুতি নান, বুঝছস? ঈশা বলে, আরে চিল দাদি, আনমনেই তো। আয়ান ঈশার মাথায় হাত রেখে বলে, সব সময় হাসি খুশি থাক,
তোর প্রত্যেকটা জন্মদিন এমন হোক। তারপর বিশাল এক কার্ড ধরিয়ে বলে, তোদের হানিমুনের টিকিট কক্সবাজার টু চাজিক। হ্যাপি। ঈশা খুশিতে মাথা নাড়ায়। তখনই পিছন থেকে গিটারের সুর ভেসে আসে। ইয়াসির গান গাইছে ঈশার জন্য। সবাই সরে দাঁড়ায়। ঈশা আর ইয়াসির এবার সামনাসামনি। ইয়াসির গাইছে, ঈশার চোখের দিকে তাকিয়ে, আর ঈশাও অপলক তাকিয়ে আছে। সবাই একসাথে ইয়াসিরের গান উপভোগ করছে। গানটা कि अब कुछ होश नहीं है तू मुझको पिला देगी क्या मैं पी कर जो भी कहूँगा तो सुबह भुला देगी क्या तू बाहों में रख ले दो पल फिर चाहे दूर हटे दे मैं गैरों में रख लूँ अगर सर तू मुझको सुला देगी क्या जाती नहीं तेरी यादें कसम से कि दिल का भरम है तू बाकी नहीं अब कोई शर्म जाना एक धर्म है तू जो कहती थी मत पियो ना मेरी जान जहर है ये उसे देखते हूँ कोई गहरो सोए अब और जहर क्या पीऊँ कि अब कुछ खुश नहीं है तू मुझको पिला देगी क्या। সবার আনন্দের মাঝেই আয়ান বেরিয়ে যায়। কেউ লক্ষ্য না করলেও রুমি দেখতে পায়। তবে সেদিকে পাত্তা না দিয়ে রুমি ছবি তোলার জন্য নিজের ফোন অন করতেই দেখতে পায় আয়ানের ছবি। মানে দুজনের ফোন অন্ধকারে ওলটপালট হয়ে গিয়েছে। ফোন ছাড়া কি থাকা যায় নাকি? রুমি আর কি করবে বেচারি, আর না দাঁড়িয়ে দৌড় লাগায় আয়ানের পেছনে। আয়ন ভাইয়া শুনছেন? ভাইয়া, আরে এই ভদ্র গেলেন, আরে এই যে মিস্টার জল্লাদ, দাঁড়ান। আয়ানের পা থেমে যায়। মাত্রই গাড়িতে পা রাখবে কি পিছনে ফিরে দেখে রুমি দৌড়ে আসছে। বিরক্তিতে আয়ান চোখ মুখ খিচে দাঁড়ায়। ততক্ষণে রুমি আয়ানের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে কোমরে হাত রেখে বলে, কতক্ষণ রাখছি, হিসাব আছে আপনার? আয়ান কাট কাট করে বলে। সমস্যা কি, ডাকছো কেন? রুমি চোখ রাঙিয়ে বলে, তো ডাকবো না? আমার ফোন নিয়ে যাচ্ছিলেন যে, নয়তো আপনাকে ডাকতে যাব কেন? আয়ান নিজের হাতের ফোন চেক করতেই বুঝতে পারে এটা রুমির ফোন। তারপর রুমির দিকে ফোন বাড়িয়ে দেবে, এমন সময় শুট করে আওয়াজে রুমি বেচারি কেঁপে ওঠে। আয়ান বুঝতে পারে ওর পিছনে কেউ লেগেছে। আয়ান একটানে রুমিকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। পরপর কয়েকবার আয়ানের গাড়িতে কেউ শুট করে। এদিকে উপরের সবাই মিউজিকের জন্য সেটা শুনতে পায় না। তখন সবাই একসাথে খাওয়া দাওয়া করছিল। ইয়াসির নিজ হাতে ঈশাকে খাইয়ে দিচ্ছিল। সবাই বেশ আনন্দে ছিল। তখনই সবার খেয়ালে আসে আয়ান আর রুমি নেই। ইয়াসির বলে, ঈশা, তোর বান্ধবীটাকে গিফট করে দে আয়ানকে। ঈশা বলে, সে তো আমি এক পায়ে রাজি, তবে বেচারি আমার ভাইকে দেখলেই ভয়ে জ্ঞান হারায়। সবাই এক দফা হেসে ওঠে। সবাই ভাবে আয়ান আর রুমি হয়তো আলাদা কোথাও গল্প করছে, তাই তারা নিজেদের মতো গল্প করতে থাকে। একটু পর এক এক করে সবার মাথা ঘোরাতে থাকে। ইয়াসির সেই মুহূর্তে কিছু খাবে কি? ঈশাকে নিজের কোলে ঢলে পড়তে দেখে অবাক হয়। তারপর তাকিয়ে দেখে সবাই বেহুশ। এইসব দেখে ইয়াসির ঘাবড়ে ওঠে, সবার হলোটা কি? এরপর ইয়াসির সাথে সাথে অ্যাম্বুলেন্সে কল লাগায়। খানিক বাদে হসপিটালে ইয়াসির কেবিনের বাইরে পায়চারি করছে। কাকে রেখে কার কাছে যাবে? আয়ানও ফোন তুলছে না। কি হচ্ছে এসব? তখনই ডক্টর বেরিয়ে বলে, সবাই ঠিক আছে মিস্টার ইয়াসির, চিন্তা করবেন না। ইয়াসির তটস্থ হয়ে বলে, কি হয়েছিল ডক্টর? ডক্টর বলে, সবার ফুড পয়জন হয়েছে, আপনারা বাইরে থেকে কিছু। ইয়াসির অবাক হয় আর বলে, হয়তো কেক থেকে।
ইয়াসির সময় নষ্ট না করে পুলিশকে ফোন করে। একটু পর ইয়াসির নিজের বাবা মা দাদি চাচা চাচি আর ভাইকে দেখে ঈশার কাছে যায়। ঈশা উঠে বসে, পানি খেতে খেতে বলে, ভাইয়া কোথায়? ইয়াসির বলে, ওরা এখনো নিখোঁজ, বুঝতে পারছি না।